মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক বড় ভাই আজিজুল বারী হেলাল উপস্থিত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক প্রিয় সহযোদ্ধা ঝিনাইদহের কৃতি সন্তান বাবু জয়ন্ত কুমার কুন্ডু উপস্থিত, মহানগর বিএনপি সংগ্রামী সদস্য সচিব বড় ভাই শফিকুল আলম তুহিন, মঞ্চে উপবিষ্ট আজকের আয়োজনের সভাপতি সহ মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আমার সামনে উপবিষ্ট এবং দণ্ডায়মান দৌলতপুর থানার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ, গণমাধ্যমের বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, দীর্ঘদিন পর কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে দৌলতপুর থানা বিএনপির আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত হতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে আমাদের জন্য আনন্দের। গত 16 বছর যাবৎ বাংলাদেশের মানুষের ভোটাধিকার সমুন্নত রাখবার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্য, নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেবার সুযোগ নিশ্চিত করবার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে যে আন্দোলন আমরা করে চলেছি, সেই আন্দোলন আজ এই মুহূর্ত পর্যন্ত পূর্ণতা না পেলেও গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার ফিরে পাবার জন্য মানুষের যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতাকে সম্মান জানিয়ে আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি যেই নেতৃত্ব টেবিলের আলোচনায় নির্ধারিত হয়, তার চাইতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারিত নেতৃত্ব অবশ্যই নেতা কর্মী তথা জনসাধারণের জন্য মঙ্গল বয়ে আনে। তাই বিশ্বাস করি এই কাউন্সিলের মাধ্যমে আগামী দিনের জন্য যে নেতৃত্ব আসছেন, সেই নেতৃত্ব দৌলতপুর থানা বিএনপিকে সুসংগঠিত করবে, একতাবদ্ধ করবে এবং আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা বিশ্বাস করি, আমাদের সেই প্রিয় নেতা রকিবুল ইসলাম বকুলের বিজয় সুনিশ্চিত করবে। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, আমরা যখন দৌলতপুর থানা বিএনপির সম্মেলন এবং কাউন্সিলে উপস্থিত হয়েছি, তার একদিন আগে আমরা দেখলাম ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে একদল উগ্রবাদী ধর্মীয় সমর্থক ভর দুপুরে আমাদের উপ হাই কমিশনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আমাদের জাতীয় পতাকা আগুন দিয়ে জ্বালিয়ে দিল এবং উপ হাই কমিশনের ক্ষতি সাধন করল। একই দিনে আমরা দেখলাম মুম্বাইতে আমাদের উপ হাই কমিশনের পাশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তার কিছুদিন পূর্বে আমরা কলকাতায় আমাদের উপ হাই কমিশনের পাশে একই ধরনের বিক্ষোভ সমাবেশ দেখেছি। এটি অস্বাভাবিক, কারণ ভারতে বাংলাদেশের হাই কমিশন, উপ হাই কমিশন কিংবা সহকারী হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্ব ভারতীয় সরকারের। সেটি আন্তর্জাতিক ভিয়েনা সনদ অনুযায়ী সেটি করতে তারা বাধ্য। যখন ভারতে অবস্থিত আমাদের হাই কমিশন কিংবা উপ হাই কমিশন কিংবা সহকারী হাই কমিশন আক্রান্ত হয়, এটি ভারতীয় সরকারের ব্যর্থতা বলেই আন্তর্জাতিক মহলে বিবেচিত হয়। প্রশ্ন হচ্ছে, এটি কি ব্যর্থতা নাকি তাদের প্রত্যক্ষ ইন্ধনে এই ঘটনাটি ঘটলো, সেটি আজকে সবচাইতে বড় প্রশ্ন।
আমার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বলেছেন ভারতকে বুঝতে হবে এটি শেখ হাসিনার বাংলাদেশ নয়। তার এই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত। এটি গণতন্ত্রকামী 18 কোটি বাংলাদেশের বাংলাদেশ, এটি তাদেরকে বুঝতে হবে। এই ঘটনা নিন্দা জানাবার ভাষা আমাদের নেই। 5ই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেবার পর আমরা এই গত কয়েক মাস যাবৎ যে বাস্তবতা প্রত্যক্ষ করছি তাতে প্রশ্ন জাগে, পরাজয় কিংবা বিদায় কিংবা পতন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের হয়েছিল নাকি ভারতীয় সরকারের হয়েছিল, সেটি আজকে সবচাইতে বড় প্রশ্ন। শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের যদি পতন ঘটত তাহলে তো ভারতের এতটুকু বিচলিত এবং এত অস্থির আচরণ করবার কথা নয়। আমরা সকলে জানি এই তৎকালীন পতিত সরকারের পেছনে তাদের একটি আনুকূল্য ছিল, কিন্তু সেই সম্পর্ক কত তীব্র সেটি গত কয়েক মাসের প্রতিদিনকার আচরণে ভারত সেটি বুঝিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়, আন্তর্জাতিক সম্পর্ক দুই রাষ্ট্রের জনগণের সাথে জনগণের হয়। একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে আরেকটি বিশেষ রাজনৈতিক দলের কিংবা একটি সরকারের সাথে আরেকটি সরকারের সম্পর্ক কখনো টেকসই হতে পারে না, এবং তার জ্বলজ্যান্ত প্রমাণ হচ্ছে আজ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারংবার এই কথাটি বলতে চেয়েছিলেন, বলেছিলেন সম্পর্ক হতে হবে জনগণের সাথে জনগণের। যেই ডিসেম্বরে দাঁড়িয়ে কথা বলছি, এই ডিসেম্বরের কথা তুলে স্বাধীনতার 53 বছর পরও ভারত আমাদেরকে খোঁটা দিতে চায়, বলতে চায় তাদের আনুকূল্য ছাড়া নাকি সেদিন মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ জয়লাভ করেনি। অত্যন্ত ব্যর্থহীন ভাবে বলতে চাই সেদিন ভারতীয় সশস্ত্র বাহিনীর সমর্থন আমাদের এই মহান মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছিল, কিন্তু ভারতীয় সশস্ত্র বাহিনী সেদিন যদি সমর্থন না দিত তাহলেও বাংলাদেশের মুক্তিকামী জনতা হয়তো আরেক মাস পর বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে ছাড়ত। 53 বছর ধরে ওই মহান মুক্তিযুদ্ধের সমর্থনের বিনিময়ে এই বাংলাদেশকে আপনারা চুষে খেয়েছেন, সেটি সমগ্র আন্তর্জাতিক মহল জানে। আজকে যখন হুমকি দেন পেঁয়াজ কিংবা আলু বন্ধ করে দিবেন, ওই ভারতীয় সীমান্তে আমার বাস, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আপনারা একদিন বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন, মনে করেছিলেন বাংলাদেশের মানুষ গরুর মাংস খাওয়া থেকে বঞ্চিত হবে, কিন্তু বাস্তবতাটা কি? আজ 2024-এ বাংলাদেশ গরুর মাংস উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। আপনারা আমাদেরকে শায়েস্তা করতে চান, উল্টো আপনার দেশের পশ্চিমবঙ্গের অধিবাসীরা শায়েস্তা হয়ে গেছে। সেখানকার হোটেলগুলো জনশূন্য, সেখানকার রেস্তোরাঁ খালি পড়ে রয়েছে, সেখানকার শপিং মলগুলোতে মাছি পড়ছে এবং সেখানকার চিকিৎসকদের চেম্বার খালি রয়ে গেছে। মনে রাখতে হবে বাংলাদেশ থেকে মানুষ সেখানে যায় বলেই ওখানে পশ্চিমবঙ্গের অর্থনীতি পরিচালিত হয়। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশে নাকি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন প্রেরণ করতে হবে। প্রতিনিয়ত আপনাদের দলিত সম্প্রদায়, প্রতিনিয়ত অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষ ভারতে যেভাবে অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয়, নির্যাতিত হয়, জীবন দেন, তার প্রতিবাদ কে করবে? আপনি যখন অন্যের দোষ খুঁজতে চাইবেন তখন নিজের দোষটি আড়াল করবার প্রস্তুতি আপনাকে আগে নিতে হবে। আমরা ব্যর্থহীন ভাবে বলতে চাই, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে আমাদের সহকর্মীরা,
গণতন্ত্রের জন্য 16 বছর আমরা উৎসর্গ করেছি, এক একজন শত সহস্র মামলায় জর্জরিত হয়েছি, বারংবার কারাগারে গেছি। প্রয়োজনে স্বাধীনতার 53 বছর পর এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিকেরা আবারও জীবন দিবে। কিন্তু যেই স্বাধীনতা আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় এবং প্রত্যক্ষ যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কিংবা 3 লক্ষ মামনের সম্ভ্রমের বিনিময়ে অর্জন করেছি, সেই স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব কোন বিদেশি প্রভুদের কাছে আমরা আত্মসমর্পণ করব না। এটি আমাদের স্পষ্ট বার্তা।